নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2024-এর বার্ষিক রাশিফল। আমরা এখন 2023-এর ডিসেম্বরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আর কিছুদিনের মধ্যেই আমরা 2024-এ কিন্তু পৌঁছব। এই 2024 পুরো বছর মিথুন রাশির জাতক জাতিকাদের বা যাদের মিথুন লগ্ন তাদের জন্য এই বিচার বা এই আলোচনা প্রযোজ্য। কেমন থাকবে এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা প্রতিটি বছরেই নতুন কিছু শুরু করতে চাই, প্রতিটি বছরেই আমরা নিজের কাজের মাধ্যম দিয়ে নিজেকে প্রমাণিত করতে চাই, নিজের বিদ্যা পড়াশোনার মাধ্যম দিয়ে নিজেকে প্রমাণিত করতে চাই, বা বহু লোকে বহু কিছু শুরু করে, সেটা ব্যবসার মাধ্যম দিয়ে হতে পারে, রিলেশনশিপের মাধ্যম দিয়েও হতে পারে। তো প্রতিটা বছর ব্যক্তির জীবনে কিছু না কিছু নতুন কিছু অনুভূতি করায়। এই বিষয়গুলোকেই আমরা জ্যোতিষীয় দৃষ্টিকোণ দিয়ে দেখার চেষ্টা করব যে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ব্যক্তিরা এই যে 2024-এর বছর তাদের গ্রহেদের অবস্থান জনিত কারণে কেমন থাকবে। আমি আমার প্রত্যেকটি আলোচনার মধ্যে কিন্তু রাশিফলকে খুব বেশি গুরুত্ব দিই না। রাশিফলের থেকেও যে আমি গুরুত্ব দিই সেটি হলো গিয়ে আপনার নিজস্ব জন্মপত্রিকা বা ঠিকুজি কুষ্ঠির বিচারটা কী। অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট সময় তো জন্মগ্রহণ করেছেন, সেই সময় অনুযায়ী আপনার একটি জন্মছক আছে। সেই জন্মছকে বর্তমান কোন গ্রহের দশা, সেই দশা আপনার জন্য ভালো কিনা, সেটা কি কেরিয়ারকে সাপোর্ট করবে, সেটা কি এডুকেশনকে সাপোর্ট করবে, সেটা রিলেশনশিপকে সাপোর্ট করবে, ঠিক আছে, হেলথকে সাপোর্ট করবে। এই বিষয়গুলো আপনার দশা অন্তর্দশা থেকে বেরোয়, অর্থাৎ আপনার যে স্পেসিফিক জন্মপত্রিকা। আমি ওই বিষয়টাকে বেশি গুরুত্ব দিই। কিন্তু সবাই তো রাশিফল নিয়ে উদ্বিগ্নে থাকে, এই বছর কেমন থাকবে, এই মাস কেমন থাকবে, তাহলে বলতেই হয়। তো যদি আমরা রাশিফলের কথা বলি যে 2024 মিথুন রাশির ব্যক্তিদের কেমন থাকবে, এই কথা যদি বলি, তাহলে আমরা এই বাৎসরিক রাশিফল 4টি গ্রহের স্থানের উপর ভিত্তি করে আমরা আলোচনা করি। সেই 4টি গ্রহ কী কী? 1-এ তো দেবগুরু বৃহস্পতি, 2-এ রাহু, 3-এ কেতু, 4-এ শনিদেব। এই 4টি গ্রহ। বৃহস্পতি 12 মাস থেকে 13 মাস একটি রাশিতে অবস্থান করেন, আর রাহু কেতু 18 মাস অবস্থান করেন, এবং শনিদেব 2.5 বছর অবস্থান করেন। যার জন্য এই সকল দীর্ঘমেয়াদী অবস্থানকারী গ্রহরা প্রতি বছরে ব্যক্তির জীবনে কিছু না কিছু ইভেন্টকে ক্রিয়েট করায়। ঠিক আছে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, ডিপেন্ড করে আপনার হরোস্কোপ কী এবং রাশিফল কী বলছে। তাহলে দেখুন, যদি মিথুন রাশির কথা বলি, তাহলে মিথুন রাশির জন্মছকে বর্তমান যে বৃহস্পতি গ্রহ, সে কিন্তু একাদশভাবে অবস্থান করছেন। মিথুন রাশির মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্মছকে বর্তমানে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছেন শুভ অবস্থায়, এবং এই বৃহস্পতি থাকবেন মে মাসের 1 তারিখ 2024 পর্যন্ত। তাহলে একাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির রোজগার, আয় উন্নতি এবং রেগুলার ইনকাম। একাদশ মানে ইনকাম, রোজগার। একাদশ মানে আপনার ইচ্ছা পূর্তি, আপনার জীবনের, আপনার মনের যে অভিলাষা, সেই অভিলাষা পূরণের জায়গা। ঠিক আছে, তো একাদশস্থ বৃহস্পতি আপনার মনের যে ইচ্ছা পূরণ সেটাকে করাবে, কারণ বৃহস্পতি শুভ গ্রহ। বৃহস্পতি শুভ গ্রহ হয়ে একাদশভাবে বসেছেন, তাই আপনার মনের ইচ্ছা পূর্তি, এটাকে পূর্তি করাতে পারে। আপনার মনের যে বাসনা, যে ডিজায়ার, এগুলোকে ফুলফিলমেন্ট করাতে পারে। দ্বিতীয়ত, বৃহস্পতি গ্রহ কে মিথুন রাশির জন্মছকের জন্য কোন স্থানকে রুল করছে, তাহলে যদি আমরা দেখি যে মিথুন রাশির জন্মছকে বৃহস্পতি গ্রহ সপ্তমপতি এবং দশমপতি, সপ্তম ভাবের কিন্তু মানে অধিপতি গ্রহ। সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির রিলেশনশিপ, ব্যক্তির ম্যারিজ, ব্যক্তির কামনা বাসনা, এইগুলোকে। ঠিক আছে, এবং তার সাথে সাথে বৃহস্পতি কিন্তু দশমপতিও। দশম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির কেরিয়ার। দুইটি প্রমুখ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ। তাই মিথুন রাশির জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট ব্যক্তির জীবনের অনেক কিছুকে, অনেক বিষয়বস্তুকে ডিফাইন করে দেয়। তার কারণ বৃহস্পতি দুইটি কেন্দ্র ভাবের অধিপতি গ্রহ। এক তো সেভেন্থ লর্ড হয় আপনার ম্যারিজ, আপনার রিলেশনশিপ, আপনার রোম্যান্স ইত্যাদিকে দেখছে। দ্বিতীয়ত সে 10th লর্ড, দশমপতি, তাই আপনার কেরিয়ার, আপনার চাকরি বাকরি, আপনার ব্যবসায় উন্নতি, আপনার সামাজিক প্রতিষ্ঠা, এগুলোকে দেখায়, খ্যাতি, এগুলোকে। সেই বৃহস্পতি কোথায়? একাদশভাবে অবস্থান করছে, এবং একাদশ ভাবটি হলো রোজগারের জায়গা। একাদশ ভাব হলো গিয়ে আপনার জীবনের উন্নতির জায়গা, মানে প্রাপ্তির জায়গা। তো কোথাও না কোথাও সপ্তমপতি একাদশভাবে থাকায় আপনার বিজনেসের ক্ষেত্রে ভালো বলা যায়, রিলেশনশিপের জন্য ভালো বলা যায়। ঠিক আছে, এবং দশমপতি একাদশভাবে থাকায় কোথাও না কোথাও কর্মের মধ্যে উন্নতি বলা যায়। কারণ দশম স্থান থেকে আমরা বিচার করি ব্যক্তির কেরিয়ার, দশম স্থান থেকে আমরা বিচার করি ব্যক্তির প্রফেশন।
তো কেরিয়ারকে যে গ্রহটা রিপ্রেজেন্ট করছে, প্রফেশনকে যে গ্রহটা রিপ্রেজেন্ট করছে, সেই গ্রহটা 11th বসা। তা তাদের ইন্টারপ্রিটেশন কি বেরোলো, ফল কি বেরোলো? আপনার কার্যের মাধ্যম দিয়ে, আপনার কর্মের মাধ্যম দিয়ে, আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনি আপনার ইচ্ছাকে পূর্তি করতে পারবেন। দশম স্থান থেকে কর্ম বিচার করি এবং একাদশ থেকে আমরা ইচ্ছা পূর্তি এবং লাভ বিচার করি। তো আপনার কর্মর অধিপতি গ্রহ একাদশে ইচ্ছা পূর্তির ঘরে গিয়ে বসা থাকবে মে মাসের 1 তারিখ পর্যন্ত। তো ফলটা কি বেরোলো? মে মাসের 1 তারিখ 2024 পর্যন্ত দশমপতি একাদশভাবে থাকাতে আপনার কাজের মধ্যে উন্নতি, প্রগ্রেস থাকবে। আপনার কাজের যে চাহিদা বা আপনার যে কাজ করার যে মনোভাব, এই ধরনের মনোভাব দিয়ে আপনি আপনার ইচ্ছাকে পূর্তি করতে পারবেন। ঠিক আছে? এবং দশমপতি একাদশভাবে বসাতে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার অ্যাসোসিয়েশন, আপনি যে অর্গানাইজেশনের মধ্যে আছে, যে সংগঠনের মধ্যে আছেন, সেই সংগঠন, সেই বন্ধুবান্ধব, সোশ্যাল সার্কেল, এটা যত বাড়বে তত আপনার কাজের উন্নতি হবে। কারণ দশম স্থান থেকে আমরা কর্ম বিচার করি, একাদশ থেকে আমরা ফ্রেন্ড সার্কেল বিচার করি। তো আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্রেন্ড অ্যাসোসিয়েশন, আপনার সোশ্যাল অ্যাসোসিয়েশন, এটা যত বেশি বাড়বে ততই কোথাও না কোথাও আপনার কার্য উন্নতির যে সিদ্ধির যোগ সেটা হতে পারে। এবং বৃহস্পতির যে দৃষ্টিগুলোকে যদি আমরা দেখি, যে বৃহস্পতি একাদশভাবে থেকে তো রোজগার দেবে আপনাকে, এবং তার পঞ্চম দৃষ্টি কোথায় যাবে? বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে। তো তৃতীয় স্থান থেকে আমরা কি বিচার করি? ভ্রাতৃত্ব সম্পর্ক, ছোট ভাই বোন এবং ছোটোখাটো যাত্রা। তো বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা তৃতীয় স্থানকে প্রভাবিত করাতে এই যে মে মাস পর্যন্ত ছোটোখাটো যাত্রা, ট্রাভেল থাকছে, এবং আপনার কাজের মধ্যে আপনার এফোর্ট বাড়তে পারে, আপনার পরিশ্রম বাড়বে। মানে বৃহস্পতি এফোর্ট বাড়াবে না, কারণ বৃহস্পতি একটা সৌম্য গ্রহ। তো কি করবে? আপনার যে এফোর্ট করার যে জারিয়াটা, আপনি যে পরিশ্রম করবেন, আপনার কাজের ক্ষেত্রে যে আপনি একটা ফ্রেমওয়ার্ক করবেন, আপনার কাজের জন্য যে আপনি প্ল্যান প্রোগ্রাম করবেন, এটার মধ্যে আশীর্বাদ দিচ্ছে বৃহস্পতি। ঠিক আছে? তো আপনার এ সময়টা আপনার যে কোনো প্ল্যান প্রোগ্রাম ভালো হতে পারে। আপনি কাজ করার আগে যে আমরা একটা করি, কি বলে এটাকে, ফ্রেমওয়ার্ক করি, সেই ফ্রেমওয়ার্ক আপনার ভালো হতে পারে। আপনার মার্কেটিং স্কিল ভালো থাকতে পারে এই সময়টা। তো যদি আপনি আপনার কাজের উন্নতি চান, তাহলে আপনি এই সময়টা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্ট, আপনার ফিল্ডে অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস করছেন না আপনি যে কোনো কিছু, তো সেই ব্যবসায়ের যে রিচ, সেটা বাড়ানোর জন্য আপনি মার্কেটিংকে কাজে লাগাতে পারেন, সেলসকে কাজে লাগাতে পারেন। এইগুলো করলে কোথাও না কোথাও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয় পড়ায় আপনার মার্কেটিংয়ের জন্য ভালো। একইভাবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হওয়ার কথা। বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? একাদশভাবে বৃহস্পতি বসে সপ্তম দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে। এবার পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির বিদ্যা বুদ্ধি। তো ব্যক্তির বিদ্যা বুদ্ধির স্থানে বৃহস্পতির দৃষ্টি বলে দিচ্ছে যে মে মাসের 1 তারিখ 2024 পর্যন্ত এডুকেশনের জন্য ভালো বলা যায়, কারণ বৃহস্পতি শুভ গ্রহে পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে। তো বিদ্যা বুদ্ধি ভালো থাকবে, এডুকেশনের জন্য এটা ভালো সময়। যারা নতুন কোনো কোর্স করতে চাইছেন তাদের জন্য ভালো, কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চলেছেন তাদের জন্য সময়টা ভালো। এবং পঞ্চম স্থান থেকে সন্তান উৎপত্তির প্রভাব, মানে সন্তান উৎপত্তির যে সম্ভাবনা, সেটা আমরা বিচার করি। তো বৃহস্পতি এমনিতেই সন্তান কারক। তো যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য মে মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু এই সময়টা সন্তান সম্বন্ধিত যে কোনো ঘটনার জন্য ভালো বলা যায়। বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি পড়বে সপ্তম স্থানে, নিজের মূল ত্রিকোণ রাশিতে। বৃহস্পতি সপ্তমপতি হয়ে, বিবাহকারক গ্রহ হয়ে একাদশভাবে বসেছেন এবং নবম দৃষ্টি দ্বারা সপ্তম স্থানকে দেখেছেন। এই সময়টা বিবাহের জন্য ভালো সময়। যারা অবিবাহিত আছেন, সিঙ্গেল আছেন, তাদের জন্য এই সময়টা বিবাহের সুবর্ণ সুযোগ। এবং রিলেশনশিপের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে বৃহস্পতির এই দৃষ্টি রিলেশনশিপের মধ্যে মিষ্টতা আনবে। রিলেশনশিপের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল, সেগুলোর মধ্যে গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত আপনারা হবেন, এবং নানান সমস্যা ঝামেলা এগুলো মিটবে। কারণ খেয়াল রাখার কথা, দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি, সেটা অমৃতময় দৃষ্টি, আশীর্বাদযুক্ত দৃষ্টি, এবং যে স্থানে পড়বে সেই স্থান সম্বন্ধিত শুভ ফলের বৃদ্ধি হয়। ঠিক আছে? এবার বৃহস্পতি নিজের ঘরকে দৃষ্টি দেবে। এক তো একাদশে বসে রোজগার, তৃতীয় দৃষ্টি দিয়ে ব্যক্তির এফোর্টকে ঠিক করবে, পঞ্চমে দৃষ্টি দিয়ে ব্যক্তির এডুকেশনকে ভালো করবে, ইন্টেলিজেন্সিকে কাজে লাগাবে, ব্যক্তির বুদ্ধিমত্তাকে ভালো কাজ করতে পারবে, এবং সন্তান উৎপত্তির ভালো সুযোগ। পাশাপাশি বৃহস্পতির নবম দৃষ্টি সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি? আমাদের রিলেশনশিপ, আমাদের যে যৌথ বিজনেসগুলো হয়, এইগুলো, হাজব্যান্ড ওয়াইফের সাথে যে রিলেশনশিপ, যে বন্ডিং, এটা। এবার এই জায়গাতে বৃহস্পতির নবম দৃষ্টি, তো এই জায়গাতে যদি কোনো সমস্যা থেকে থাকে রিলেশনশিপ সম্বন্ধে, বৃহস্পতির এই দৃষ্টিতে এটাকে ভালো করবে।
ঠিক আছে, এবং অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সম্ভাবনা থাকছে। এবার বোঝার বিষয়, এই বৃহস্পতি কিন্তু মে মাসের 1 তারিখকে কিন্তু রাশি পরিবর্তন করবে। মে মাসের 1 তারিখ 2024 সাল বৃহস্পতি গ্রহ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে সঞ্চরণ করবেন। এবার মিথুন রাশি জন্মছকে বৃহস্পতি একাদশ ভাবস্থ ছিল এতদিন পর্যন্ত, অর্থাৎ মের 1 তারিখ পর্যন্ত থাকবে। কিন্তু যেই মে মাসের 1 তারিখ পার করবে, দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে যাবেন। দ্বাদশ ভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় কিন্তু বৃহস্পতি একটু দুর্বল হবে, কারণ দ্বাদশস্থ জায়গায় যে গ্রহ যায় সেই গ্রহ একটু দুর্বল হয়, এবং বৃহস্পতি এই জায়গাতে আরও বেশি দুর্বল হয়। ঠিক আছে, তো দশমপতি এবং সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশ ভাবে যায়, এই সময়টা কিন্তু আপনার কার্যক্ষতি হতে পারে, লস হতে পারে, অর্থের ক্ষতি হতে পারে। ঠিক আছে, বারবার বলছি মের 1 তারিখ পর্যন্ত, কিন্তু যেই মে মাসের 1 তারিখ পার করবেন, তখন আপনাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে যাবে। এবং বৃহস্পতি কি বলছে? বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি বুদ্ধি, বৃহস্পতি আপনার ভক্তি, বৃহস্পতি ধর্ম, আদর্শ, ন্যায়পরায়ণতা, বৃহস্পতি আপনার এথিক্স, যেটা আমরা বলি যে এথিক্স, মরালিটি, এগুলো। এবং বৃহস্পতি সন্তানকে রিপ্রেজেন্ট করে, এবং আপনার জন্মছকে বৃহস্পতি সপ্তমপতি হয়ে রিলেশনশিপ, এবং দশমপতি হয়ে আপনার কর্ম। তাহলে কতগুলো কিছুকে বৃহস্পতি প্রভাবিত করছেন। এই বৃহস্পতি দ্বাদশভাবে যাওয়াতেই 1 বছরের জন্য যাবে, মে মাসের 1 তারিখ থেকে নেক্সট 2025-এর এপ্রিল মে পর্যন্ত থাকবে। তো এই সময়সীমাটা কোথাও না কোথাও আপনার বুদ্ধিমত্তাতে একটু গড়বড় হতে পারে, ইন্টেলিজেন্সি গড়বড় হতে পারে, সিদ্ধান্ত নিতে আপনি ভুল করবেন। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখার বিষয়। এবং সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশভাবে যাবে, রিলেশনশিপের মধ্যে সমস্যা, হাজব্যান্ডের ওয়াইফের সাথে দূরত্ব তৈরি হবে, যারা বিবাহ করেনি, কোনো রিলেশনশিপে আছেন, তাদের রিলেশনশিপের মধ্যে দূরত্বতা আসবে, একে অপরের প্রতি যে দায়িত্ববোধ এটা কমে যাবে, একে অপরের প্রতি যে রোমান্টিসিজম এটা কমে যাবে, কারণ বৃহস্পতি দ্বাদশে যাবে। তো দ্বাদশ স্থান থেকে আমরা কি বিচার করি? লস। দ্বাদশ স্থান থেকে আমরা কি বিচার করি? একাকিত্বতা, ক্ষয়ক্ষতি, লোসকান। তো বিবাহের জন্য সময়টা খারাপ থাকবে, রিলেশনশিপের জন্য সময়টা খারাপ থাকবে। যারা বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা, তাদের হাজব্যান্ড এবং ওয়াইফের প্রতি একে অপরের প্রতি দূরত্বটা বেড়ে যেতে পারে, এই জায়গায় খেয়াল করবেন। এবং দশমপতি বৃহস্পতি হয়ে দ্বাদশে যাওয়াতে কোথাও না কোথাও কার্যহানি, চাকরি ছুটে যাওয়া, বা চাকরি যে জায়গায় করছেন সেই জায়গার মধ্যে প্রেশার খুব বেশি বেড়ে যাওয়া, যার দরুন আপনি নিজেই কাজ ছাড়তে বাধ্য হবেন, এই ধরনের অবস্থা। এবং দশমপতি বৃহস্পতি দ্বাদশে যাওয়াতে ব্যবসায়ী ব্যক্তিদের জন্য কিন্তু লস, লোকসান, টাকা পয়সার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এবার প্রতিকার কি? প্রতিকার হলো দ্বাদশ ভাবকে বুঝতে হবে। বৃহস্পতি দ্বাদশ ভাব যাওয়ার সাথে সাথেই কোথাও না কোথাও দেখবেন আপনি আপনার রিলেশনশিপের মধ্যে কোথাও না কোথাও এক প্রকার দুর্বলতা অনুভব করছেন। তো নিজেকে আরও বেশি একে অপরের প্রতি লয়াল রাখতে হবে এই জায়গায়, প্রথম রিলেশনশিপের ক্ষেত্রে। দ্বিতীয়ত, দশমপতি হয়ে দ্বাদশে যাচ্ছে, তো কর্মের প্রতি আপনি অল্প বিচলিত হবেন। তো এই জায়গাতে আপনাকে করতে কি হবে, যে আপনি বিচলিত হলে চলবে না। যদিও ব্যবসায়ের মধ্যে একটু লস দেখেন, যদিও কাজের মধ্যে প্রেশার আসে, আপনাকে হাসি মুখে সেটাকে স্বীকার করতে হবে। ঠিক আছে, এবং কাজটাকে ধরে রাখতে হবে। এই যে ধরে রাখার যে মানসিকতা, এই যে কাজের প্রতি অধ্যবসায়, এই ধরনের মানসিকতা দিয়েই কিন্তু আপনাকে বছরটা কাটাতে হবে। নয়তোবা কাজ ছুটে যাওয়া, কাজ ছেড়ে দেবেন, বা ব্যবসায় লস, ক্ষয়ক্ষতি দেখা দিবে। গ্রহের প্রতিকার অনুযায়ী দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ প্রতিনিয়ত করা আপনার জন্য ভালো হবে। শর্টকাটে ওম বৃহম বৃহস্পতি নমঃ, ওম বৃহম বৃহস্পতি নমঃ, ওম বৃহম বৃহস্পতি নমঃ, এই মন্ত্রটি রোজ 2 মালা 3 মালা জপ করা, এবং বৃহস্পতিবার দিন শিবলিঙ্গের অভিষেক করা, এগুলো আপনারা করতে পারেন। দ্বাদশস্থ বৃহস্পতি, দ্বাদশভাবে বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টি কোথায় দেবে? 1 2 3 4 5 চতুর্থ স্থানে। তো চতুর্থ স্থানে দৃষ্টি দেওয়াতে কোথাও না কোথাও বাড়ির যে কাম কাজ এগুলো করানোর এক প্রকার যোগ থাকবে। নানান সমস্যার মাধ্যম দিয়েও, ব্যবসার ক্ষয়ক্ষতির মাধ্যম দিয়েও আপনি চাইবেন যে নিজের প্রপার্টিটাকে ঠিক করতে, বা নিজের যে বাড়িতে যদি কোথাও কাজ বন্ধ হয়ে থাকে সেই কাজটাকে নতুন করে শুরু করার চেষ্টা করবেন। ঠিক আছে, এগুলো বোঝা যায়। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? ষষ্ঠে। তো বৃহস্পতি সপ্তম দৃষ্টি ষষ্ঠে পড়ায়, দ্বাদশভাবে যখন বৃহস্পতি থাকবে তখন তার সপ্তম দৃষ্টি ষষ্ঠে পড়বে। তো হেলথের জায়গায় একটু ডিস্টার্ব করতে পারে, বৃহস্পতিজনিত রোগ দিতে পারে, লিভারজনিত সমস্যা, জন্ডিসজনিত রোগ, এবং উদরজনিত সমস্যা, পেটের রোগ, এগুলো দিতে পারে। বৃহস্পতির 7 8 9 নবম দৃষ্টি পড়বে 7 8 9 অষ্টম স্থানে। তো অষ্টম স্থান থেকে আমরা কি বিচার করি? ক্রনিক ডিজিজ, অপারেশন। তো কোথাও না কোথাও বৃহস্পতি যখন দ্বাদশে যাবে তখন কিন্তু ব্যবসায় ক্ষয়ক্ষতি, সম্পর্কে অসুবিধা, এবং হেলথজনিত সমস্যা আপনাদেরকে ভুগতে হতে পারে। এই জায়গায় যথেষ্ট পরিমাণে সতর্কতা থাকা প্রয়োজন। এবারে আমরা যদি রাহু কেতুর ট্রানজিট দেখি 2024-এর মিথুন রাশি জন্মছকের ব্যক্তির জন্য, তাহলে দেখবো যে রাহু গ্রহ দশম স্থানে থাকছেন, রাহু গ্রহ দশম স্থানে থাকছেন, এবং কেতু গ্রহ চতুর্থ স্থানে থাকছেন।
তো রাহু দশম স্থানে থাকায় কোথাও না কোথাও কাজের প্রতি আপনাদের কিন্তু এক প্রকার মানে হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে, কারণ রাহু জেনারেলি বুদ্ধি, ইন্টেলিজেন্সি এগুলোকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, এবং বিদেশি পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় ইত্যাদিকে রিপ্রেজেন্ট করে, এবং রাহু আপনাদের ইন্টারনেট অনলাইন অ্যাক্টিভিটিস এগুলোকে বিচার করে। তো আপনাদের জন্মছকের দশম স্থানে রাহু থাকবেন 18 মাসের জন্য। তো বোঝার বিষয়, যদি আপনাদের কর্মকে উন্নতি করতে হয়, কাজের মধ্যে প্রগ্রেস আনতে হয়, তাহলে রাহুর অবস্থানকে এই জায়গায় বুঝতে হবে। রাহু দশম স্থানে, এবং দশম স্থানে রাহু থাকাতে আপনাদের কিন্তু যারা কাজ করছেন, যে ফিল্ডেই কাজ করছেন সেই ফিল্ডের মধ্যে পরিবর্তন আসার কথা, সেই ফিল্ডের পরিবর্তন আসার কথা, আপনাদের কাজের মধ্যে পরিবর্তন আসার কথা। এবং যদি আপনারা সেই পরিবর্তনটাকে আপনারা অ্যাডপ্ট করতে পারেন, যদি এই পরিবর্তনটাকে আপনারা ধারণ করতে পারেন, তবে কর্মের মধ্যে কিন্তু সফলতা পাবেন। আর নয়তোবা দশম স্থানে রাহুর অবস্থানে বারবার কাজ ছুটে যাবে, আপনাদের চাকরি ছুটবে, ব্যবসায় ক্ষয়ক্ষতি, ভয়, মনে আতঙ্ক এগুলো থাকবে। তাহলে কি করতে হবে? রাহুর ফিলোসফিটাকে এই জায়গায় অ্যাডপ্ট করতে হবে। তো রাহু কি বলে? রাহু বলে আউট অফ দ্য বক্স থিঙ্কিং। তার মানে আপনি এতদিন পর্যন্ত যেভাবে কাজ করছেন, আপনার যে ইন্ডাস্ট্রি, এটার মধ্যে পরিবর্তন আনতে হবে। আপনাকে ফিজিক্যাল থেকে আপনাকে অনলাইনে শিফট হতে হবে। আপনাকে যে মার্কেটিং স্ট্র্যাটাজি, যে মার্কেটের যে কাম করার ধরন, এটাকে এবার পরিবর্তন করতে হবে। এবং রাহু অনলাইন অ্যাক্টিভিটিসকে রিপ্রেজেন্ট করে, তাই কোথাও না কোথাও আপনার কাজের মধ্যে অনলাইনকে ইন্ট্রোডিউস করতে হবে। এবং রাহু নতুন নতুন ইনোভেশনকে রিপ্রেজেন্ট করে। তো আপনি আপনার কাজের মধ্যে নিত্য নতুন জিনিসকে আবিষ্কার করা, কাজের মধ্যে পরিবর্তন আনা, এগুলো যদি আপনারা আনতে পারেন, তবে কিন্তু কাজের উন্নতি হবে। এবার যদি আমরা কেতুর অবস্থান দেখি, তাহলে মিথুন রাশি জন্মছকে কেতু থাকবেন 18 মাসের জন্য চতুর্থভাবে, 4th হাউসে। এবার চতুর্থ স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির মন, ব্যক্তির আবেগ, ব্যক্তির কল্পনা, ব্যক্তির মাতৃত্ববোধ এবং ব্যক্তির ভূমি, ব্যক্তির নিজের জায়গা। এবার এই স্থানে কেতু থাকাতে, কেতু কিন্তু সেপারেশন প্ল্যানেট, কেতু যে জায়গায় বসবে সেই জায়গা থেকে ব্যক্তিকে আলাদা করে দেয়। এবার চতুর্থ স্থানে কেতু থাকায় 18 মাস কোথাও না কোথাও আপনার যে মানসিক শান্তি, এটার মধ্যে বিঘ্নতা আনতে পারে। আপনার যে মনের আনন্দ, এটার মধ্যে বিঘ্নতা আনতে পারে, ঠিক আছে। আপনার মনের মধ্যে যে এক প্রকার তৃপ্তি, এটার মধ্যে এক সমস্যা আনতে পারে, খেয়াল করতে হবে। কারণ কেতু সেপারেশন প্ল্যানেট এবং চতুর্থ স্থানে বিরাজমান। চতুর্থ স্থান থেকে আমরা বিচার করি ব্যক্তির মানসিক শান্তি। তো শান্তির জায়গার মধ্যে কেতুর অবস্থান একটু কাজের তাগিদার জন্যে বা একটু কাজের প্রেশার বাড়ার জন্য আপনার মানসিক অশান্তির মধ্যে ভগ্নতা হতে পারে, এক। দ্বিতীয়ত, আপনার যে মাদারল্যান্ড, আপনার যে নেটিভ প্লেস, আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, সেই জায়গা থেকে আপনাকে একটু সরিয়ে দিতে পারে। অর্থাৎ এই সময়টা কেতুর অবস্থানে মিথুন রাশির জন্মছকের জন্য, মিথুন রাশির ব্যক্তিদের জন্য স্থান পরিবর্তনের সময়। আপনারা নিজের জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে পারেন, নিজের কাজের সোর্সে হোক বা অন্য কোনো সোর্সে আপনাদের জায়গা পরিবর্তন হওয়ার যোগ থাকছে। মায়ের সাথে সম্পর্কটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, মার হেলথের প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কেতুর এই অবস্থানে আপনার যে মায়ের হেলথ খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। এবারে যদি আমরা শনির অবস্থান দেখি, তাহলে মিথুন রাশির জন্মছকে শনি ভাগ্যবতী এবং অষ্টমপতি। তো ভাগ্যবতী হওয়ায় বা অপরচুনিটি, সুযোগ সুবিধা, এইগুলোকে রিপ্রেজেন্ট করছে, পিতাকে রিপ্রেজেন্ট করছে, ভাগ্যকে রিপ্রেজেন্ট করছে। অষ্টমপতি হওয়ায় দুর্ঘটনাকে রিপ্রেজেন্ট করছে। এই শনিদেব কোথায় আছেন? খুব ভালো অবস্থায়। মিথুন রাশির জন্মছকে শনিদেব ওয়েল প্লেস অবস্থায় আছে। কোথায় আছেন? শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশিতে ভাগ্যস্থানে বিরাজমান, ঠিক আছে। শনিদেব মিথুন রাশির জন্মছকে ভাগ্যবতী হয়ে ভাগ্যস্থানেই থাকছেন 2.5 বছরের জন্য। তাহলে শনিদেব নিজের জায়গাতে খুব ভালো অবস্থায় আছেন। ফল কি হবে? ভাগ্যের উন্নতি। এবং কি হবে? হায়ার এডুকেশনের জন্য ফল ভালো। এবং কি হবে? পিতার সাথে সম্পর্ক ভালো হবে। আর কি হবে? গুরুর প্রতি ভক্তি বাড়বে, ধর্মের প্রতি মতি হবে। এবং যারা আপনার সামাজিক সেবামূলক কাজ করেন, যারা এনজিওতে কাজ করেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো, কারণ ভাগ্যবতী হয়ে ভাগ্যস্থানে শনিদেব বিরাজ করছেন। তো এই সময়টা আপনার জীবনের ভালো সময় হতে পারে। এই সময়টা আপনাদের জীবনে একটি ভালো সুযোগ সুবিধার সন্ধান খুঁজে দিতে পারে শনির তরফ থেকে। শনি কি? শনি হার্ডওয়ার্ক, পরিশ্রম। তো আপনি আপনার জীবনের হার্ডওয়ার্ক, পরিশ্রম, সত্য, নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতা, এই জিনিসগুলো দ্বারাই কিন্তু আপনি আপনার ভাগ্যকে সুনিশ্চিত করতে পারেন। ভাগ্যবতী শনি ভাগ্যস্থানে থাকায় যারা চাকরির জন্য প্রয়াসরত, তাদের জন্য চাকরি পাওয়ার সময়। যারা নতুন কোনো টেকনিক্যাল সম্বন্ধিত কোনো কাজ করতে চান, রেলওয়ে ডিপার্টমেন্টে হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং কাজগুলোর মধ্যে হোক, টেকনিশিয়ানের কাজ হোক, ঠিক আছে, বা মেকানিক্যাল যত কাজ হয় এই সম্বন্ধিত কাজে, যারা আর্কিটেক্ট সম্বন্ধিত যারা কাজ করছেন, বিল্ডিং কনস্ট্রাকশন যারা বিল্ডার, তাদের জন্য এই সময়টা ভালো। শনিদেব তৃতীয় দৃষ্টি দ্বারা কোথায় দেখবেন? একাদশ স্থানে। রোজগারের জায়গা প্রায় ভালো রাখবেন। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে,
জায়গায় খেয়াল রাখার বিষয়, এবং হাতে ব্যথা পেতে পারেন, এই জায়গায় খেয়াল রাখার বিষয়। শনিদেবের দশম দৃষ্টি 7, 8, 9, 10 ষষ্ঠ স্থানে পড়ছে। তো শনিদেবের দশম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়াতে চাকরি প্রাপ্তির সময় এটা, কারণ ষষ্ঠ স্থান থেকে আমরা জব বিচার করি, সার্ভিস বিচার করি, এবং শনিদেব ভাগ্যবতী হয়ে ভাগ্যস্থানেই থাকছেন, দশম দৃষ্টি দ্বারা ষষ্ঠ স্থানকে দেখবেন। তো চাকরির জন্য সময়টা ভালো, কিন্তু পাশাপাশি ষষ্ঠ স্থান থেকে আমরা হেলথের যে ডিজিজ এইগুলোকে দেখি। তো শনিদেব এমনিতেই ডিজিজকে রিপ্রেজেন্ট করে, বলে না শনিদেব রোগকে প্রতিনিধিত্ব করে, এবং শনিদেব ভাগ্যস্থানে বসে দশম দৃষ্টি দ্বারা ষষ্ঠ স্থানকে দেখবে। তো এই সময়টা কোথাও না কোথাও কাজের জন্য ভালো বলা যায়, কিন্তু কিন্তু হেলথে ডিস্টার্ব করতে পারে। নার্ভজনিত সমস্যা, স্নায়ু রোগ, এবং ওই যে বলে না যে জয়েন্ট পেইন বা আপনাদের সার্ভাইকেল পেইন, এইগুলো কোমরের ব্যথা বা পায়ে দুর্বলতা, এইগুলো কিন্তু অনুভব করতে পারেন। এই জায়গায় একটা খেয়াল রাখার বিষয়। অন্যথা ভাগ্যবতী শনি ভাগ্যস্থানেই থাকায় এই সময়টা ধার্মিক জনিত যে কোনো কাজে সুফল পেতে পারেন, তীর্থযাত্রা হতে পারে, হ্যাঁ, ধার্মিক কোনো স্থানে উন্নতির যোগ। তো এই হলো আজকে আমাদের মিথুন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আমাদের আলোচনা। আশা করছি আপনাদের এই আলোচনা ভালো লাগবে, এবং বাকি রাশিদেরকেও নিয়ে আমরা অতি শীঘ্রই আলাপ করতে চলেছি।